নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, উইলের খেয়াল। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, উইলের খেয়াল। দেশ থেকে রবিবারে ফিরছিলাম কলকাতায়। সন্ধ্যার আর বেশি দেরি নেই। একটু আগে থেকেই প্ল্যাটফর্মে আলো জ্বলেছে। শীতও খুব বেশি। এদিকে এমন একটা কামরায় বসেছি যেখানে দ্বিতীয় ব্যক্তি নেই যার সঙ্গে একটু গল্প গুজব করি। আমার আবার যার তার সঙ্গে গল্প করেও আনন্দ হয় না। আমার দরের কোনো লোকের সঙ্গে গল্প করে কোনো সুখ পাইনি, কারণ তারা যে কথা বলবে সে আমার জানা। তারা আমারই জগতের লোক, আমারই মতো লেখাপড়া তাদেরও, আমারই মতো কেরানিগিরি করে কি স্কুল মাস্টারি করে, আমারই মতো শনিবারে বাড়ি এসে আবার রবিবারে কলকাতায় ফেরে। তারা নতুন খবর আমায় কিছুই দিতে পারবে না। সেই একঘেয়ে কলকাতায় মাছের দর, এমসিসির খেলা, ইস্ট বেঙ্গল সোসাইটির দোকানে শীত বস্ত্রের দাম, চণ্ডীদাস কি সাবিত্রী ফিল্মের সমালোচনা, এসব শুনলে গা বমি বমি করে। বরং বেগুনের ব্যাপারে কি কন্যা দায়গ্রস্ত বৃদ্ধ পাড়াগে ভদ্রলোক কি দোকানদার, এদের ঠিক মতো বেছে নিতে পারলে কথা বলে আনন্দ পাওয়া যায়। কিন্তু বেছে নেওয়া বড় কঠিন। কন্যা দায়গ্রস্ত ভদ্রলোক ভেবে যার কাছে গিয়েছি, অনেক সময় দেখেছি তিনি বাবারে ইন্স্যুরেন্সের দালাল। একা বসে বিড়ি খেতে খেতে প্ল্যাটফর্মের দিকে চেয়ে আছি, এমন সময় দেখি আমার বাল্য বন্ধু শান্তিরাম হাতে একটা ভারী বোচকা ঝুলিয়ে কোন গাড়িতে উঠবে ব্যস্তভাবে খুঁজে বেড়াচ্ছে। আমি ডাকতেই এই যে বলে একগাল হেসে আমার কামরার সামনে এসে দাঁড়িয়ে বললে, এই বোচকাটা একটুকুনি ধরো তো ভাই, কাইন্ডলি। আমি তার বোচকাটা হাত বাড়িয়ে গাড়িতে তুলে নিলাম। পেছনে পেছনে শান্তিরামও হাঁপাতে হাঁপাতে উঠে আমার সামনের বেঞ্চিতে মুখোমুখি হয়ে বসলো। খানিকটা ঠান্ডা হয়ে আমার দিকে হাত বাড়িয়ে বললে, ভাই বিড়ি আছে? আরে কিনতে ভুলে গেলাম তাড়াতাড়িতে, তা বলছি দাও দেখি। আর বলছি ক মিনিট বাকি আছে গো? হ্যাঁ, ওই 6:45 না রেলওয়ে? হ্যাঁ। আরে বাবা আর বলো না, আমি ছুটছি এই সেই বাজার থেকে, আর এই ভারী বোচকা, প্রাণ বলো না, প্রাণ একেবারে বেরিয়ে গিয়েছে। কলকাতায় বাস করা হয়েছে ভাই, শনিবারে শনিবারে বাড়ি আসি, বুঝলে। এই বাগানের কলাটা মূলোটা যা পাই নিয়ে যাই এসে, সেখানে তো সবই বুঝলে না দাম বাবারে। আর হ্যাঁ, ওই দাঁতন কাঠিটা আসতে তাও নগদ পয়সা। আর আর 3-4 দিনের, এই ধরো এখান থেকে নিয়ে গেলে প্রায় বেঁচে যায় 3-4 দিনের বাজার খরচটা। এই দেখো এই ওল, পুঁই শাক, এই কাঁচা লঙ্কা, পাটালি, আরো অনেক, দেখি দেশলাইটা তাও না। শান্তিরামকে পেয়ে খুশি হলাম। শান্তিরামের স্বভাবই হচ্ছে একটু বেশি বকা, কিন্তু তার বকুনি আমার শুনতে ভালোই লাগে। সে বকুনির ফাঁকে ফাঁকে এমন সব পাড়াগাঁয়ের ঘটনা টুকরো টুকরো ঢুকিয়ে দেয় যা গল্প লেখায় চমৎকার, অতি চমৎকার উপাদান। ওর কাছে শোনা ঘটনা নিয়ে 2-একটা গল্প লিখেছিও এর আগে। মনে ভাবলাম শান্তিরাম এসেছে, ভালোই হয়েছে। একা 4 ঘন্টা রাস্তা যাব, তাতেই শীত, আর তাছাড়া এই শীতে ওর মুখে গল্প জমবেও ভালো। হঠাৎ শান্তিরাম প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে মুখ বাড়িয়ে ডাকতে লাগলো, অবনী, অবনী, এই যে এই গাড়িতে এসো। তা কোথায় যাবে? এসো, এই যে, হ্যাঁ কোথায় যাবে গো? গুটি 3-4 ছেলে মেয়ে, এক 25-26 বছরের স্বাস্থ্যবতী ও সুশ্রী একটি পাড়া গায়ের বউ, আগে আগে পিছনে একটি ফর্সা একহারা চেহারার লোক, সবার পিছনে বাক্স প্যাটরা মাথার জন্দুই কুলি। লোকটি আমাদের কামরার কাছে এসে দাঁড়িয়ে হেসে বললে, এই যে দাদা, কলকাতা ফিরছেন আজই? হ্যাঁ, এই তুমি কোথায় যাও?
আমি আমি একবার এই এদের নিয়ে যাচ্ছি, পাঁচ গড়া ঠাকুরের থানে, বুঝলেন? আমাকে ওই মশরমদাপুর স্টেশন আছে না, ওখানে নেমে যেতে হবে, বাস তো পাওয়াই যায়। চলি দাদা, চলি। দলটি আমাদের গাড়ির পাশ দিয়ে এগিয়ে গিয়ে খালি একটা ইন্টার ক্লাস কামরায় উঠল। শান্তিরাম চেয়ে চেয়ে দেখে বললে, হ্যাঁ, তাই অবনী এখানে এলো না, বুঝলে না? ইন্টার ক্লাসের টিকিট কিনা? কাঙুল ফুলে কলা গাছ এরই কয়। ওই অবনীদের যেন খাওয়া জুটতই নি। আর দল বেঁধে ইন্টার ক্লাসে বেড়াতে যাচ্ছে। বলে না, ভগবান যখন যাকে দেন, আমাদের ভাই কি যে বলি, আমাদের ওই বোচকা বাবাই সার হলো। গাড়ি ছাড়লো। সন্ধ্যার পাতলা অন্ধকারে পাম্পিং ইঞ্জিনের শেড, কেবিন ঘর, ধূমাকীর্ণ পুলি লাইন শটশট করে দুপাশে কেটে বেরিয়ে চলেছে। সামনে সিগন্যালের সবুজ বাতি, তারপর দুপাশে আখের ক্ষেত, মাঠ, বাবলা বন। শান্তিরামের গলার সুর শুনে বুঝলাম সে গল্প করার মেজাজে আছে। ভালো করে আলোয়ান গায়ে দিয়ে বসলাম, উৎসুক মুখে ওর দিকে চেয়ে রইলাম। শান্তিরাম বললে, অবনীকে এর আগে কখনো দেখোনি না? নিশ্চয়ই দেখেছো, ছেলেবেলায় ও আমাদের নিচের ক্লাসে পড়তো, আর বেশ ভালো ফুটবলও খেলতো। আর মনে নেই, ফুটবল খেলতো গো ভালো। হ্যাঁ, ওর বাবা কোর্টে ওই যে বলে না, হ্যাঁ, নকল নবিশ, হ্যাঁ, ওই করতেন। সংসারের অভাব অনটন টানাটানি বেড়েই চলেছিল। হ্যাঁ, সেই অবস্থায় অবনীর বিয়ে দিয়ে বউ ঘরে আনলেন, বললেন কবে মরে যাব, এই ছেলের বউয়ের মুখ দেখে যাই। বাঁচলেনও না বেশি দিন, বুঝলে? এক পাল পুষি আর এক রাত দেনা ছেলের ঘায়ে চাপিয়ে করে সংসার থেকে বিদায় নিলেন গো। আর বলো না, তারপরে কি কষ্টটাই গিয়েছে ওদের। অবনী তো পাস করতে পারলে না, চাকরিও কিছু জুটলো না। হরিণখালির বিলের এক অংশ ওদের ছিল, ও অনেক কাল আগে থেকেই, বুঝলে? শোলা হতো সেখানে। সেই বিলের শোলা ইজারা দিয়ে যে কটা টাকা পেত, তাই ছিল ভরসা। ওদের গায়ে চৌধুরী পাড়ার নিধিরাম চৌধুরী বলে একজন লোক ছিল, বুঝলে? গায়ে সবাই তাকে ডাকতো নিশু চৌধুরী। নিশু চৌধুরীর কোনো কুলে কেউ ছিল না, বিয়ে করেছিল দুবার, ছেলে পুলেও হয়েছিল, কিন্তু কেউ টেকেনি। তা ওর বাবা সেকালের নিমকির দারোগা ছিল, বেশ দু পয়সা কামিয়ে বিষয় সম্পত্তি করে গিয়েছিল। তার সালিয়ানা প্রায় 1200 টাকা আয়ের জমা, আম কাঁঠালের বাগান, বাড়িতে 3টে গোলা, একটা গোলায় 1.5 পাট 2 পাট করে ধান ধরে, বুঝলে? 2 টানা পুকুর, তেজরতি কারবার। তা যেটা বলছিলাম, নিশু চৌধুরী ইদানিং তেজরতি কারবার গুটিয়ে ফেলে জেলার লোন অফিসে নগদ টাকা রাখতে দিত। আর সেই নিশু চৌধুরীর বয়স হলো, ক্রমে শরীর অপটু হয়ে পড়তে লাগলো, আর সংসারের মুখে জলটি দেবারও কেউ নেই। আবার পাড়াগাঁয়ের ব্যাপারটা জানোই তো, পয়সা নিয়ে বাড়িতে কাউকে খেতে দেওয়া এই রেওয়াজ তো আর নেই, তাতে সমাজে নিন্দে হয়, সে কেউ করবে না। তা হ্যাঁ, নিশু চৌধুরী এখন একবার ভয়ানক অসুখে পড়ে দিন কত বড় কষ্ট পেলে। সব দিকের পাড়াগাঁয়ের জানো তো ভাইয়া, তুমি জানবেই, তুমি ওখানকার লোক, না পাওয়া যায় রাঁধুনি, না পাওয়া যায় বামুন, না পাওয়া যায় চাকর, পয়সা দিলেও তো মেলে, বুঝলি? দিন 10-12 ভুগবার পর উঠে একটু সুস্থ হয়ে নিশু চৌধুরী অবনীকে ডাকলে বাড়ি, বলে, বাবা অবনী, আমার তো কেউ নেই এখন, পাত্রী ভরসা। তা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো দেখতেন একেবারে আমায়। আমাদের পাড়ায় তখন যাতায়াত ছিল খুব, তারপরে এখন সহ্য হয়ে পড়েছে অপটু। তোমাদেরকে গিয়ে খোঁজ খবর করবো, তাও আর পারিনি, বুঝলে? আচ্ছা, আমি বলছি কি, আমার যা আছে সব লেখাপড়া করে তোমাদের দিচ্ছি, নিয়ে আমাকে একটু তোমাদের সংসারে জায়গা দাও। তুমি আমার 3 বার ছেলে, আমার নিজের ছেলেরই মতন,
তোমাকে আর বেশি কি বলবো বাবা। অবনীত আশ্চর্য হয়ে গেল। বিশু চৌধুরীর নগদ টাকা কত আছে কেউ অবশ্যই জানে না, কিন্তু বিষয় সম্পত্তির আয় ধান এসব যা আছে এ গায়ে এক রায়দের ছাড়া আর কারো নেই। সমস্ত সম্পত্তি লিখে দিতে চায় নিশু চৌধুরী। তার মানে অবনীর মুখ থেকে তো বুঝলে কথাই বেরোলো না খানিকক্ষণ। তারপর বললে, আচ্ছা কাকা, বাড়িতে একবার পরামর্শ করে এসে কাল বলবো। নিশু চৌধুরী তখন বললে, বেশ বাবা বেশ, কিন্তু এসব কথা এখন যেন গোপনে থাকে। এর পরদিনই গিয়ে অবনী জানালে প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই। নিশু চৌধুরী বললে, তাহলে রাজি হয়েছেন? তাহলে আমার একটা স্বাদ আছে, সেটাই বলি। এই আমার এত বড় বাড়িখানা পড়ে আছে, অনেকদিন এতে মা লক্ষ্মীদের চরণ পড়েনি, ঠিক মতো সন্ধেটুকুও দেওয়া পড়ে না। তোমাদেরও তো বাড়িটাও তো ছোট, ঘরে ঘরে খুলোয় না, তাছাড়া পুরনো বটে। তোমরা আমার এখানে কেন এসে থাকো না সব শুধু? তোমাদেরই তো বাড়ি ঘর হবে, তোমাকে তো সব দিয়ে যাবো, যখন যাবো তখন এখন থেকে তোমার নিজের বাড়ি তোমরা না দেখলে নষ্ট হয়ে যাবে যে। এ প্রস্তাবে অবনী রাজি হলো। একটা ভালো দিন দেখে সবাই এ বাড়ি চলে এলো। অবনীর বউ নিশু চৌধুরীর বাড়ি কখনো দেখেনি, কারণ সে ও পাড়ার বউ, এ পাড়ায় আসবার দরকার তেমন হয়নি কখনো। ওর বাড়ি দেখে বউ তো যেমন অবাক হয়ে গেল তেমনই হলো খুশি। হ্যাঁ, নিশু চৌধুরীর বাবা রোজগারের প্রথম অবস্থায় শখ করে বাড়ি উঠিয়েছিলেন। তখনকার দিনে সস্তা গন্ডার বাজার ছিল, দেখে অবাক হওয়ার মতো বাড়ি করেছিলেন বটে, বুঝতে পাড়া গায়ের পক্ষে। কলকাতার কথা ছেড়ে দাও, মস্ত দোতলা বাড়ি, ওপরে নিচে বড় বড় 7-8খানা ঘর, বারান্দা, প্রকাণ্ড ছাদ, টান বাঁধানো উঠোন, বাড়ির ভেতরে পাকা রান্নাঘর, ইদারা, বাইরে প্রকাণ্ড বৈঠকখানা। হ্যাঁ, বাড়ির পেছনে আবার ফলের বাগান, ছোট একখানা পুকুর, তার আবার বাগানো ঘাট আছে, বুঝলে। হ্যাঁ, পাড়া গায়ে সম্পন্ন গেরস্ত বাড়ি তেমন হয়ে থাকে। তাই এরপর কি হলে ওরা বাড়িতে উঠে এসে জাঁকিয়ে সত্যনারায়ণের পুজো দিলে, লোকজন খাওয়ালে, লক্ষ্মী পুজো করলে। সবাই বললে অবনীর বউয়ের পয় আছে, বলে অমন বিষয় সম্পত্তি পাওয়া কি সোজা কথা আজকালকার বাজারে? তাও আবার অনেকের আবার চোখ টাটালো। সব হলো গিয়ে ও বছরের ওই ফাগুন মাসের কথা। গত বছর বৈশাখ মাসে নিশু চৌধুরী মারা গেল। জ্বর হয়েছিল, তো অবনী ভালো ডাক্তার দেখালে, খুলনা থেকে ওই নিপেন ডাক্তার নিয়ে এলো। বিস্তর পয়সাও খরচ করলে। অবনীর বউ মেয়ের মতো সেবা করলে, কিন্তু বয়সও হয়েছিল, কিছুতেই কিছু হলো না। অবনী বিচ্ছোৎসর্গ শ্রাদ্ধ করলে খুব ঘটা করে, সমাজে খাওয়ালে। সবাই দেখে শুনে কি বললে বুঝলে, নিশু চৌধুরী যদি নিজের ছেলে থাকতো সেও এর বেশি না আর কিছু করতে পারতো না। তারপর এখন ওরাই সম্পত্তির মালিক। অবনী নিজেই খাটিয়ে ছেলে, কোনো নেশা ভাঙ করে না, অতি সৎ, বুঝলে। কাজেই বিষয় উড়িয়ে দেবে সে ভয় নেই, দেখে শুনে খাবার ক্ষমতাও আছে। তাই বুঝলে ভাইয়া, তাই বলছিলাম, ভগবান যাকে দেন তাকে এমনই করেই দেন, বুঝলে। ওই অবনীর বউ আঁচল পেতে চাল ধার করে নিয়ে গিয়েছে আমার মাসিমাদের বাড়ি থেকে, তবে হাড়ি চড়েছে। এমনও দিন গিয়েছে ওদের। হ্যাঁ, আমার মাসিমার বাড়ি ওদের ওই একই পাড়ায়, তো জানি আমি, তারই মুখে সব শুনতে পাই। আর তারাই এখন দেখো ইন্টার ক্লাসে যায়। ভগবান সত্যি যাকে দেন। আর কি জানো ভাই, অবনীর বউটি বড় ভালো, খুবই ভালো, অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল।
পড়েও ছিল তেমনই গরিব ঘরে। একবার নাকি সে নাকি মাসিমার কাছে বলেছে। কি যে বলো, যা কোনোদিন স্বপ্নেও ভাবিনি দিদি, তাই যখন হলো এখন ভাবি ভগবান সব বাঁচিয়ে পড়তে রাখলেই হয়। গরিব লোকের কপাল, ভরসা করতে ভয় পাই গো দিদি। জানো, প্রথম যেদিন বাড়িতে ঢুকলাম দেখি এই যেন রাজবাড়ি, অত ঘরদোর, অত বড় জানলা দরজা। এতে আমার ছেলেমেয়েরা বাস করতে পারবে? জানো তো কি অবস্থায় ছিলাম। তোমার কাছে আর কি যে লোকাই দিদি, এই যেন স্বপ্ন বলে মনে হয়েছিল গো। এখন ব্রতটা নামটো করে দু চারজন ব্রাহ্মণের পাতে দুমুঠো ভাত দিয়ে যদি ভালো ভালো দিনগুলো কাটাতে পারি, মা গো, হবে তো মুখ থাকে লোকের কাছে। তোমরা না দিদি সেই আশীর্বাদ করো গো, সেই আশীর্বাদই করো তোমরা সকলে। সন্ধ্যার অন্ধকার চারিদিকে খুব গাঢ় হয়েছে। ট্রেন হুহু করে অন্ধকার মাঠ, বাঁশবন, বিল, জলা, আখের ক্ষেত, মাঝে মাঝে ঘন অন্ধকারের মধ্যে জোনাকি জলা ঝোপ পার হয়ে উড়ে চলেছে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, খড়ে ছাওয়া 20-30টা চালা ঘর এক জায়গায় জড়াজড়ি করে আছে। 4-10টা মিটমিটে আলো জ্বলে অন্ধকারে ঢাকা গাছপালায় ঢাকা গ্রামগুলোকে কেমন যে একটা রহস্যময় রূপ দিয়েছে। একটা বড় গ্রামের স্টেশনে অবনী তার বউ ও ছেলে মেয়েকে নিয়ে নেমে গেল। স্টেশনের বাইরে একখানা ছইওয়ালা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, বোধহয় ওদেরই জন্যে। অবনীর বউকে একবার প্ল্যাটফর্মে তেলের লণ্ঠনের অস্পষ্ট আলোয় দেখে আরো বেশি করে মনে হলো যে মেয়েটি সত্যিই সুশ্রী। বেশ ফর্সা রং, সুঠাম বাহু দুটির গড়ন, চলনভঙ্গি ও গলার সুরের সবটাই মেয়েলি। এমন নিখুঁত মেয়েলি ধরনের মেয়ে দেখবার একটা আনন্দ আছে, কারণ সেটা দুষ্প্রাপ্য। ট্রেনখানা প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রইল। একজন লোক হ্যারিকেন লণ্ঠন নিয়ে ওদের এগিয়ে নিয়ে যেতে এসেছিল। ওরা তার সঙ্গে স্টেশনের বাইরে যেতে গিয়ে ফটক খোলা না পেয়ে দাঁড়িয়ে রইল, কারণ যিনি স্টেশন মাস্টার তিনিই বোধহয় টিকিট নেবেন যাত্রীদের কাছ থেকে। ফটকে চাবি দিয়ে তিনি গার্ডকে দিয়ে প্ল্যাটফর্মের মধ্যে আধারে লণ্ঠনের আলোয় কি কাগজপত্র যেন সই করাচ্ছিলেন। তারপর ট্রেন আবার চলতে লাগলো। আবার সেই রকম ঝোপঝাপ, অন্ধকারে ঢাকা ছোটখাটো গ্রাম, বড় বড় বিল, বিলের ধারে বাগদিদের কুড়ে। আমার ভারী ভালো লাগছিল। এইসব অজানা ক্ষুদ্র গ্রামে ঘরে ঘরে অবনীর বউয়ের মতো কত গৃহবধূ ভারবাহী পশুর মতো উদয়স্ত খাটছে। হয়তো পেট পুড়ে দুবেলা খেতেও পায় না। ফর্সা কাপড় বছরে হয়তো 2 দিন কি 3 দিন, হয়তো সেই পুজোর সময় একবার। কোনো স্বাদ আহ্লাদ পূরণও হয় না মনের। কিছু দেখে না, জানে না, বোঝে না, মনে বড় কিছু আশা করতেও শেখেনি। বাইরের দুনিয়ার কিছু খবরই রাখে না। পাড়াগাঁয়ের ডোবার ধারের বাঁশবাগানের ছায়ায় জীবন তাদের আরম্ভ, তাদের সকল সুখ দুঃখ, আনন্দ, আশা নিরাশার পরিসমাপ্তিও ওইখানেই। অবনীর বউ গৃহস্থ বধূদেরই একজন, অন্তত তাদের একজনও তাদের সাধের স্বর্গকে হাতে পেয়েছে। অন্ধকারের মধ্যে আমি বসে বসে এই কথাই ভাবছিলাম। আমি কল্পনা করবার চেষ্টা করলাম অবনীর বউকে যখন সে প্রথম নিশু চৌধুরীর বাড়িতে এলো। কি ভাবলে অত বড় বাড়িটা দেখে, অত ঘরদোর? যখন প্রথম জানলে যে সংসারের দুঃখ দূর হয়েছে, প্রথম যখন সে তার ছেলে মেয়েদের ফর্সা কাপড় পরতে দিতে পারলে, আমি কল্পনা করলাম 10 আনার হাট থেকে অবনী বড় মাছ, সন্দেশ, ছানা কিনে বাড়িতে এসেছে। অবনীর বউ এই প্রথম সচ্ছলতার মুখ দেখলে, তার সে খুশি ভরা চোখ মুখ অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছি আমি। ট্রেন আর একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। শান্তিরাম আলোয়ান মুড়ি দিয়ে জড়সড় হয়ে বসে আছে, মাঝে মাঝে ঢুলছে। স্টেশনে পানের বোঝা উঠছে। শান্তিরামকে বললাম, শান্তিরাম, আই শান্তিরাম, ঘুমোচ্ছ নাকি? তা বলছি, আমিও এরকম একটা গল্প জানি। তোমার গল্পটা শুনে আমার মনে পড়ছে, সেটা শুনবে নাকি? কিন্তু শান্তিরামের এখন গল্প শুনবার মেজাজে নেই। সে আরামে ঠেস দিয়ে আরো ভালো করে মুড়িসুড়ি দিয়ে বসলো। সে একটু ঘুমোবে।
শান্তিরামের গল্পটা শুনবার পরে আমার এখন পূর্ণবাবুর কথা মনে পড়েছে। পূর্ণবাবু আমিন ছিল, পাটনায় আমরা একসঙ্গে কাজ করেছি। পূর্ণবাবুর বয়স তখন ছিল ওই 50 কি 52 বছর। লম্বা রোগা চেহারা, বেজায় আফিম খেত, দাঁত প্রায় সব পড়ে গিয়েছিল, মাথার চুল সাদা, নাক বেশ টিকালো। অমন সুন্দর নাক কিন্তু আমি খুব কমই দেখেছি। রং না ফর্সা না কালো, মাঝামাঝি। পূর্ণবাবু খুব কম মাইনে পেত। এখানে কোনো রকমে চালিয়ে বাড়িতে তার কিছু টাকা না পাঠালেই চলবে না, কাজেই তার পরনে ভালো জামা কাপড় একদিনও দেখিনি। পূর্ণবাবু নিজে রেঁধে খেত। একদিন তার খাবারের সময় হঠাৎ গিয়ে পড়েছি, দেখি পূর্ণবাবু খাচ্ছে শুধু ভাত, কোনো তরকারি কি শাক কি আলু ভাতে কিচ্ছু না, কেবল একটাল সবুজ পাতালতা বাটা ওষুধের মতো দেখতে কি একটা দ্রব্য ভাতের সঙ্গে মেখে মেখে খাচ্ছে। জিজ্ঞাসা করে জানলুম সবুজ রঙের দ্রব্যটা কাঁচা নিম পাতা বাটা। পূর্ণবাবু একটু অপ্রতিভ সুরে বললেন, আরে দাদা, মানে কি বলুন তো, এই নিম পাতা বাটাটা এত উপকারী, বিশেষ করে লিভারের পক্ষে। ভাত দিয়ে মেখে যদি খাওয়া যায়। আমি তো আজ এই ধরুন না 2 বছর ধরে, আগে একটু খেয়ে দেখবেন নাকি, শরীর কিন্তু বড় ঠান্ডা করে। তাছাড়া কি জানেন তো, লোভ লোভ এরকমই জিনিস, যত বাড়াবেন ততই বাড়বে। উপকারী দ্রব্য তো অনেকই আছে। ডাল ঝোলের বদলে কুইনাইন মিক্সার ভাতের সঙ্গে মেখে দুবেলা খাওয়ার অভ্যেস করতে পারলে দেশের ম্যালেরিয়া সমস্যার একটা সুসমাধানও হয়, তাও স্বীকার করি। কিন্তু জীবনে বড় বড় উপদেশগুলো চিরকাল লঙ্ঘন করে চলে এসে আজ নীতি ও স্বাস্থ্য পালন সম্বন্ধে এত বড় একটা সজীব আদর্শ চোখের সামনে পেয়ে খানিকক্ষণের জন্য নির্বাক হয়ে গেলাম। আর একদিন দুদিন নয়, 2 বছর ধরে চলছে এই ব্যাপার। একদিন পূর্ণবাবু নিজের জীবনের অনেক কথা বললেন। কলকাতায় তাদের বাড়ি ভবানীপুরে। তার একজন পিসিমা আছেন, একটু দূর সম্পর্কে। সেই পিসিমার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন পূর্ণবাবুই। কিন্তু পিসিমা মুড়ি মুড়ি করছেন আজ 30-35 বছর ধরে। পূর্ণবাবুর বিবাহ হয় বাগবাজারের সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে। তবে তখন তাদের অবস্থা খুব ভালো ছিল না। পূর্ণবাবুদের পৈতৃক বাড়িও নেই কলকাতায়। ভবানীপুরে খুব আগে নাকি প্রকাণ্ড বাড়ি পুকুর এসব ছিল, এখন তাদের 2 পুরুষ ভাড়াটে বাড়িতে থাকে। পূর্ণবাবুর 18-19 বছর বয়সে পিতৃবিয়োগ হয়। তিনি ছেলের জন্য শুধু যে কিছু রেখে যাননি তা নয়, ছেলেটিকে লেখাপড়াও শেখাননি। কারণ তিনিও জানতেন এবং সবাই জানতো যে তার দরকার নেই। অত বড় সম্পত্তির যে মালিক হয়ে হবে 2 দিন পরে, তার আবার কি লেখাপড়ার। আর ছেলেটিও জ্ঞান হওয়া পর্যন্ত তাই জানতো বলে লেখাপড়া শেখবার কোনো চেষ্টাও ছিল না। পূর্ণবাবুর শ্বশুরও তাই ভেবে মেয়েকে ওই গরিবের ঘরেই দিয়েছিলেন। তা পূর্ণবাবুর বাবা তো মারা গেলেন। পূর্ণবাবুর ঘাড়ে রেখে গেলেন সংসার, নববিবাহিত পুত্রবধূ, অল্প কিছু দেনা। কিন্তু পূর্ণবাবুর ক্রেডিট তখন পুরো মাত্রায়। কি বাজার, কি বন্ধু বান্ধব মহলে টাকা হাত পাতলেই পাওয়া যায়। ধারে দোকানে জিনিস পাওয়া যায়, নিত্য নতুন বন্ধু জোটে। পূর্ণবাবু তো খুশি, পূর্ণবাবুর তরুণী বউ খুশি, আত্মীয় স্বজন খুশি, বন্ধু বান্ধব খুশি। কারণ তারা সবাই জানে বুড়ি আর কদিন, না হয় মেরে কেটে আর 5টা বছর। অবশ্যই পূর্ণবাবুর তখন বয়স অনেক কম, সংসারের কিছুই বোঝেন না, জানেন না। মনে উৎসাহ, আশা, উদ্যম, আনন্দের উৎস, চোখের সামনে দীপ্ত রঙিন ভবিষ্যৎ, যে ভবিষ্যতের সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই, আশঙ্কা নেই, যা একদিন হাতের মুঠোয় ধরা দেবেই। এই অবস্থায় যে যা বুঝিয়েছে পূর্ণবাবু তাই বুঝেছেন। টাকা কড়ি ধার করে 2 হাতে উড়িয়েছেন, বন্ধু বান্ধবদের সাহায্য করেছেন ধারে যতদিন এবং যতটা নবাবি করা চলে, বাকি কিছুই রাখেননি। কিন্তু ক্রমে বছর যেতে লাগলো। 2-3 বছর পরে আর ধার মেলে না। সকলেই হাত গুটিয়ে ফেললে। পাওনাদারের যাতায়াত শুরু হলো এই জন্যে। আরো বিশেষ করে পূর্ণবাবু বাজারে ক্রেডিট হারিয়ে ফেললেন যে সবাই দেখলে পূর্ণবাবুর পিসিমা ওদের আদৌ বাড়িতে ডাকেন না। না পূর্ণবাবুকে, না পূর্ণবাবুর বউ ছেলে মেয়ে, কাউকেই না।
পিসিমার কাছে খাতির পেলে বাজারেও পূর্ণবাবুর খাতির থাকতো। অনেকে বলতে লাগলো পূর্ণবাবুর পিসিমা ওদের দেখতে পারেন না, সমস্ত সম্পত্তি হয়তো দেবত্তর করে দিয়ে যাবেন, একটি পয়সাও হয়তো দেবেন না ওদের। পূর্ণবাবুর পিসিমার বিশ্বাস যে এরা তাকে বিষ খাইয়ে মারবে। যত বয়স হচ্ছে এই বিশ্বাস আরো দিন দিন বাড়ছে। এতে করে হয়েছে কি, এই যে পূর্ণবাবুর কি পূর্ণবাবুর স্ত্রীর কি পূর্ণবাবুর ছেলে মেয়ের পিসিমার বাড়ি ত্রিসীমানায় ঘেঁষবারও চলে। কাজেই অত বড় সম্পত্তির উত্তরাধিকারী হয়েও পূর্ণবাবু আজ 30 টাকা মাইনের আমিনগিরি করেছেন। না, আমি পূর্ণবাবুর এই গল্পে বিশ্বাস করিনি, কিন্তু সেটেলমেন্ট ক্যাম্পে আমরা একসঙ্গে 1.5 বছরের ওপর ছিলাম। এই 1.5 বছরে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় কি রাত্রে একসঙ্গে বসবার সুযোগ হলেই পূর্ণবাবু আমায় তার পিসিমার সম্পত্তির গল্প করতেন। কখন কোনটা হয়তো বলে ফেলেছেন 6 মাস আগে, তার মনে থাকবার কথা নয়। আবার আজ যখন নতুন কথা বলছেন ভেবে বললেন, তখন খুঁটিনাটি ঘটনাগুলো 6 মাস আগের কাহিনীর সঙ্গে মিলে যেত। নানা টুকরো কথার জোড়াতালি মিলিয়ে এই 1.5 বছরে পূর্ণবাবু সমস্ত গল্পটা আমি জেনেছিলুম। একদিন তিনি বসে আগাগোড়া গল্প আমায় করেননি, সে ধরনের গল্প করবার ক্ষমতাও ছিল না পূর্ণবাবুর। সেই থেকে পূর্ণবাবুর দুর্দশার সূত্রপাত হলো। বন্ধু বান্ধব ছেড়ে গেল, শ্বশুর বাড়িতে খাতির কমে গেল, সংসারে দারিদ্র্যের ছায়া পড়লো। 2-1 হিতৈষী বন্ধুর পরামর্শে পূর্ণবাবু আমিনের কাজ শিখতে গেলেন, বউ ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। এসব আজ 30 বছর আগেকার কথা। এই 30 বছরে পূর্ণবাবু আমোদপ্রিয় শৌখিন চিত্ত অপরিমাণদর্শী যুবক থেকে কন্যাদায়গ্রস্ত রোগজীর্ণ অকাল বৃদ্ধ দারিদ্র ভারে কুজ্জ দেহ 30 টাকা মাইনের আমিনে পরিণত হয়েছেন। এখন আর তার মনে তেজ নেই, শরীরে বল নেই, খেলে হজম করতে পারেন না, চুল অধিকাংশ পেকে গিয়েছে, কষের অনেকগুলো দাঁত পড়ে গেলেও পয়সার অভাবে বাঁধাতে পারেন না বলে গালের টোল খেয়ে যাওয়ার বয়সের চেয়েও বুড়ো দেখায়। বাড়ির অবস্থাও ততোধিক খারাপ। 15 টাকা ভাড়ায় এদো ঘরে বাস করবার দরুন স্ত্রী ছেলে মেয়ে সকলেই নানা রকম অসুখে ভোগে, উপযুক্ত চিকিৎসা হয় না। 3টি মেয়ের বিয়েতে পূর্ণবাবু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, অথচ মেয়ে 3টির প্রথম 2টি ঘোর অপাত্রে পড়েছে। বড় জামাই বউবাজারে দর্জির দোকান করে, ঘোর মাতাল, কুচরিত্র, বাড়িতে স্ত্রীকে মারপিট করে প্রায়ই। তবুও সেখানে মেয়েকে মুখ গুজে পড়ে থাকতে হয়, কারণ বাপের বাড়ি গেলে শোবার জায়গায় দেওয়া হয় না। মেজ মেয়ের জামাই মাতাল নয় বটে, কিন্তু তার 1 পয়সা রোজগারের ক্ষমতা নেই। রেলে সামান্য কি চাকরি করে, সে সংসারে সবাই একবেলা খেয়ে থাকে, তাই নাকি অনেক দিন থেকে নিয়ম, আর একবেলা সকলে মুড়ি খায়। মেজ মেয়ের দুঃখ পূর্ণবাবু দেখতে পারেন না বলে মাঝে মাঝে তাকে বাড়িতে আনিয়ে রাখে, সেখানে এলে তবু মেয়েটা খেতে পায় পেট পুড়ে দুবেলা। আজকাল তো প্রায়ই জ্বরে ভোগে, শরীরও খারাপ হয়ে গিয়েছে, ডাক্তারের আশঙ্কা করছে থাইসিস। বুড়ি পিসিমা কিন্তু এখনো বেঁচে, এখনো বুড়ি গঙ্গা স্নানে যায়, নিজের হাতে রেঁধে খায়, বয়স 90-এর কাছাকাছি, কিন্তু এখনো চোখের তেজ বেশ, দাঁত পড়েনি। একেবারে অশ্বত্থামার পরমায়ু নিয়ে জন্মেছে। এদিকে যারা তার মরণের পারে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে, তাদের জীবন ভাটিয়ে শেষ হতে চলল। সেটেলমেন্টের কাজ ছেড়ে পাটনা থেকে চলে এলাম, পূর্ণবাবু তখনও সেখানে আমিন। বছর 3 পরে একদিন গয়া স্টেশনে পূর্ণবাবুর সঙ্গে দেখা। দুপুরের পর এক্সপ্রেস আসবার সময় স্টেশনের প্ল্যাটফর্মে পায়চারি করছি, একটু পরেই ট্রেনটা এসে দাঁড়ালো। পূর্ণবাবু নামলেন একটা 2nd ক্লাস কামরা থেকে। অন্য কামরা থেকে 2জন দারোয়ান এসে জিনিসপত্রের তদারকে ব্যস্ত হয়ে পড়ল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। পূর্ণবাবুর পরনে দামি কাঁচি ধুতি, গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি, তার উপরে জমকালো পাড়, কলকাতার শাল, পায়ে প্যারিস গার্টার আটা সিল্কের মোজা ও পাম শু, চোখে সোনার চশমা, আবার হাতে সোনার ব্যান্ডওয়ালা হাত ঘড়ি। আমি গিয়ে আলাপ করলাম। পূর্ণবাবু আমায় চিনতে পেরে বললেন, এই যে রামরতন বাবু, তা ভালো আছেন তো? তারপর
এখানে এখন কোথায়? আগে আমি এখানে চেঞ্জে এসেছি মাস তিনেক। আপনি তো এদিকে তার অদ্ভুত বেশভূষার দিকে চেয়ে আমি কেমন হয়ে গিয়েছিলাম। পূর্ণবাবুকে এ বেশে দেখতে আমি অভ্যস্ত নই। আমার কাছে সুতির ময়লা চিট সোয়েটার ও সবুজ আলোয়ান গায়ে পূর্ণবাবু বেশি বাস্তব। তাছাড়া 54-55 বছরের বৃদ্ধের এ কি বেশ! কি ব্যাপার ঘটেছে তা অবশ্য পূর্ণবাবু বলার আগেই আমি বুঝতে পেরেছিলাম। জিনিসপত্র গুছিয়ে পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। তিনি সাউথ বিহার লাইনের গাড়িতে যাবেন। গাড়ির এখনো ঘন্টা দুই দেরি। একজন দারোয়ান ডেকে বললেন, গোপাল সিং, এখানে ভালো সিগারেট পাওয়া যায় কিনা দেখো তো এসে। আহ, নইলে কাঁচি, হ্যাঁ কাঁচি নিয়ে এসো এক বাক্স। আর আমায় বললেন, ওহ, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা মশাই। আর বলেন কেন, বিষয় থাকলেই বুঝলেন না, হাঙ্গামাও আছে। সামনে আসছে জানুয়ারি কিস্তি। হ্যাঁ, তহসিলদার যেটা এখনো পয়সাও একটাও পাঠায়নি, লিখেছে এবার নাকি কলায় ফসল সুবিধে হয়নি। তাই নিজে যাচ্ছি মহালে, মাসখানেক থাকবো। তা গাড়িটা এখানে আসে কটায়? ও ভালো কথা, এখানে টাইম টেবিল কি কিনতে পাওয়া যাবে? হ্যাঁ, কিনতে ভুল হয়ে গেল দাদা হাওড়ায় মশাই। আপনার পিসিমা। দারোয়ান সিগারেট নিয়ে এলো। পূর্ণবাবু একটা সরু ও সুদীর্ঘ হোল্ডার বার করলেন। আমাদিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললেন, আসুন। তারপর সিগারেট ধরিয়ে আরামে ধোঁয়া ছেড়ে বললেন, পিসিমা মারা গিয়েছেন 8 বছর কার্তিক মাসে। তারপর থেকেই বিষয় আশয়ের ঝঞ্ঝাটে পড়েছি বুঝলেন না, নিজে না দেখলে কি জমিদারি আর টেকে। আর এই বয়সে ছোটাছুটি করে তো আর পারিনে। একটা ভালো কাজ জানা লোকের সন্ধান দিতে পারেন আপনি রামরতন বাবু? টাকা 40 মাইনে দেব, থাকবে খাবে। ওয়েটিং রুমে বসে পূর্ণবাবু 2 বোতল লেমনেড খেলেন এই শীতকালে। একবার দারোয়ানকে দিয়ে গরম জিলিপি আনালেন দোকান থেকে, একবার নিমকি বিস্কিট আনালেন, আর একবার নিজে স্টেশনের বাইরে দোকান থেকে 1 ডজন কমলা লেবু কিনে আনলেন। আমায় প্রতিবারেই খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করলেন, কিন্তু আমার শরীর খারাপ, খেতে একেবারেই পারিনে, সে কথা জানিয়ে ক্ষমা চাইলাম। একটু পরে পূর্ণবাবুর ট্রেন এসে পড়ল। দিন 15-20 পরে আবার বেড়াতে গিয়েছি স্টেশনে। সেদিন শীত খুব পড়েছে, বেশ জ্যোৎস্না, রাত 8টার কম তো নয়। স্টেশনের রাস্তা যেখানে ঠেকেছে সেখানে চপ কাটলেট চায়ের দোকান থেকে কে আমার নাম ধরে ডাকলেন, ও রামরতন বাবু, আই রামরতন বাবু, এই যে এইদিকে এদিকে। ফিরে দেখি পূর্ণবাবু একটা কোণে টেবিলে বসে। পূর্ণবাবুর মাথায় একটা পশমের কান ঢাকা টুপি, শালের কমফোর্টার জড়ানো গলায়, হাতে দস্তানা। আমায় বললেন, হ্যাঁ, আসুন 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 বসুন। কিছু খাওয়া যাক, কি বলেন? আজ বুঝলেন ফিরে এলাম মহাল থেকে, এই রাতের গাড়িতেই ফিরবো কলকাতায়। কিছু খাবেন না বলুন না। না 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 না, আজ কিন্তু না শুনবো না, কিছু তো খেতেই হবে। কিন্তু সেদিন তো কিছু খেলেন না। আই ভাই, আই ভাই, এই দাঁড়াও। আমাকে জোর করে পূর্ণবাবু চেয়ারে বসালেন। তারপর তার নিজের জন্য যা খাবার দিলে তা দেখে আমার তো হৃদকম্প উপস্থিত হলো। এত খাবার তিনি খাবেন কি করে এই বয়সে? আর একটা অতি বাজে দোকানে খানা স্টেক, চপ, খানচারেক কাটলেট, 1 প্লেট মাংস, পাউরুটি, ডিমের মামলেট, পুডিং, কেক, চা তিনি কিছুই বাদ দিলেন না। আমাকে দেখে আবার বললেন, এই बाबू को, এই বাবুকে वास्ते 1 प्लेट मटन ऑर्डर और 3 पीस। 1 प्लेट मटन और 3 पीस रोटी। আমি সবিনয়ে বললাম, না না আমার শরীর তো জানেন পূর্ণবাবু, সবকিছু আমি। আরে আরে তা হোক, শরীর শরীর করলে কি চলে মশাই? খান খান তো খান। মাংসটা কিন্তু বুঝলেন বেশ করেছে। আহ,
কলকাতায় মাংস রাঁধতে জানে না মশাই রেস্টুরেন্টে, আমি ঝাল পছন্দ করি। কলকাতায় শুধু মিষ্টি। খেয়ে দেখুন মাংসটা, খান খান। কাটলেটে এরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, ভারী ভারী চমৎকার খেতে। এই ভাই, আর দুটো কাটলেট। কথাটা শেষ হবার আগে তার বেজায় কাশির বেগ হলো। কাশতে কাশতে দম আটকে যায় আর কি। একটু সামলে বললেন, বড্ড ঠান্ডা লেগেছে মহালে, সেই জন্য বেশ একটু গরম চা চপ খেয়ে দেখবেন। ভারী চমৎকার চপ করেছে। এই ভাই, পূর্ণবাবু, পূর্ণবাবু, আমার মানে আপনার শরীরে সব কিন্তু কিছু খাওয়া উচিত নয়। আর এই ধরনের দোকান থেকে তো খুব মানে ভালো নয়। চা বরং এক কাপ খান, কিন্তু এত মানে এগুলো খেলে খাবো না? কি যে বলেন রামরতন বাবু, খাবার জন্যই তো সব। শরীরকে ভয় করলেই ভয়, সব ভাবলে কি আর আপনিও না যেমন। রেস্টুরেন্ট থেকে বার হয়ে এসে আমায় নিচু স্বরে বললেন, কিছু মানে মনে করবেন না রামরতন বাবু, একসঙ্গে অনেকদিন কাজ করেছি এক জায়গায়। এখানে কোনো ভালো মানে আহ, পাইছি বুঝলেন তো, আছে নাকি বাড়ি টাড়ি জানা? থাকে তো চলুন আজকে রাতটা, শুনেছি পশ্চিমে নাকি ভালো ভালো, কিন্তু কলকাতায় না হয় আজ নাই, মানে চলুন না। আমি বুঝিয়ে বললাম পশ্চিমের যেসব জায়গায় ভালো বাইজি থাকে গয়া সে তালিকায় পড়ে না। বিহারের কোথাও নয়, কাশী লখনৌ দিল্লি ওদিকেই সত্যিকারের বাইজি বলতে যা বোঝায় তা আছে। তা পাটনাতে নেই না? না মানে আমার তাই মনে হয়। আর এদিকে, এদিকে আর কোথাও নেই না হয়? এমনি আর কোথাও? না মানে কোথাও কিছু নেই, এবার আমি ঠিক জানি যা। আচ্ছা। পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকে আমায় বসতে বললেন। পূর্ণবাবুকে আরো বেশি বৃদ্ধ দেখাচ্ছিল। আমি তার বাড়িতে কে কেমন আছে জিজ্ঞেস করলাম। থাইসিসের রোগী সেই মেয়েটিকে বাড়িতে চিকিৎসা করাচ্ছেন। বড় ছেলেটি বাপের সঙ্গে ঝগড়া করে নিরুদ্দেশ হয়ে গিয়েছে আজ বছর দুই, সম্পত্তি পাবার আগেই। কাগজে কাগজে বিজ্ঞাপন দিয়া তার খোঁজ করেছেন। অনেকক্ষণ পর্যন্ত এসব গল্প শুনলাম বসে বসে। পূর্ণবাবু গল্পের মধ্যে আরো দুবার চা নিয়ে খেলেন। ব্যাগ খুলে ওষুধ খেলেন 3-4 রকম, কোনোটা কবিরাজি, কোনোটা বিলেতি পেটেন্ট ওষুধ, 2 প্যাকেট সিগারেটও শেষ করলেন। দেখলাম পূর্ণবাবু চিরবঞ্চিত জীবনের সর্বগ্রাসী তৃষ্ণার ভোগ লালসা মেটাতে উদ্যত হয়েছেন বিকারের রোগীর মতো। চারিধারে ঘনায়মান মৃত্যুর ছায়ার মধ্যে স্বল্পতৈল জীবনদীপের আলো যত সংকীর্ণ থেকে সংকীর্ণতর জ্যোতিবৃত্তের সৃষ্টি করেছে, উনি ততই উন্মাদ আগ্রহে যেখানে যা পাবার আছে পেতে চান, যা নেবার আছে নিতে চান। জীবনেও যখন সুবৃষ্টি এলো, জল না পেয়ে তখন তা আধমরা, সেই এলো কিন্তু এত দেরি করে ফেললে। আমায় বললেন, একটু কিছু বাড়াবাড়ি খেলেই বুঝলেন, এই ওষুধটা খেয়ে রাখি, আর হজম করতে পারি না তো এখন। আমাদের ভাড়ায় আছে গদাধর কোবরেজ, খুব ভালো চিকিৎসা করে। 1 সপ্তাহের ওষুধ নেয় 2 টাকা, তারই কাছে ভাবছি এবার। পূর্ণবাবুর সেই নিম পাতা বাটা মেখে ভাত খাওয়ার কথা আমার মনে পড়ল। আরো মনে পড়ল পূর্ণবাবুর প্রথম জীবনের শৌখিনতার কথা। এখন তিনি বুঝছেন আর বেশি দিন বাঁচবেন না। চিরবঞ্চিত জীবনের সর্বগ্রাসী তৃষ্ণার ভোগ লালসা তার। বিকারের রোগীর মতো অসংযত, অবুঝ। শান্তিরামকে গল্পটা বলবো ভাবছিলাম, কিন্তু সে দিব্যি নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প উইলের খেয়াল।
আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।